বিজয়ের মাসে সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চাই আজকে নিউজরুম সংলাপ। সঙ্গে আছে আমি ফখরুল ইসলাম এবং আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন। আমরা শুরুতে পরিচয় করে দিতে চাই অতিথিদের। আছেন অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক। আছেন ডক্টর মোস্তফা সারোয়ার, এমিরেটাস অধ্যাপক এবং সাবেক উপাচার্য, ইউনিভার্সিটি অফ নিউ অরলিয়েন্স, যুক্তরাষ্ট্র। এবং আছেন অধ্যাপক ডক্টর আবুল হাসনাত মিল্টন, চেয়ারম্যান, ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি অ্যান্ড রাইটস। এবং যুক্ত আছেন মেজর অবসরপ্রাপ্ত নাসির আহমদ, নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলো শিরোনামগুলো দেখে আসতে চাই শুরুতেই। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, কারা আসছেন নতুন ইসিতে, তালিকায় সাবেক আমলারা, বিচারপতি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। জানুয়ারিতে হবে সার্চ কমিটি, আগামী ভোটকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে সবাই, বিশেষজ্ঞরা চান নিরপেক্ষ কমিশন। ভাইয়ের বাসায় মুরাদ, ঢাকা রাজশাহীতে মামলা খারিজ। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বললেন, অমিক্রণে সতর্ক হন, বুস্টার ডোজের প্রস্তুতি নিন। দেশে মানসিক রোগী ৩ কোটি, প্রতি ৪ জনে ১ জনের মানসিক সমস্যা। টাকা দিতে দেরি, পেটে টিউমার রেখেই সেলাই। শিক্ষার্থীদের হাত ভাড়া ৫ শর্তে প্রজ্ঞাপন জারি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের মার্কিন ভিসা বাতিল, প্রকাশ্যে তুলে নিয়ে জনসংহতি নেতাকে গুলি করে হত্যা। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। কালের কণ্ঠ দেখে আসতে চাই। কালের কণ্ঠ শিরোনাম করেছে, র্যাব সদস্য হলে বিদেশ ভ্রমণে বিশেষ যাচাই বাছাই, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, বেনজির সহ ৬ জনের পাসপোর্ট ও জাতীয় পরিচয় সংক্রান্ত তথ্য উন্মুক্ত। ৩ উপায়ে এই নিষেধাজ্ঞা থেকে বের হওয়া যাবে। গ্লোবাল ম্যাগনিটোস্কি অ্যাক্ট। শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরি হচ্ছে, শ্রেষ্ঠ সন্তানদের আজ স্মরণ করবে জাতি। অমিক্রণ নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। এবং আরো বেশ কয়েকটি শিরোনাম রয়েছে অপর পৃষ্ঠায়। নীতি নির্ধারণ ও বাস্তবায়নে অসঙ্গতি আছে, এসডিজি বাস্তবায়নে সিটিজেন প্ল্যাটফর্ম। সহিংসতার ভিডিও করায় ছাত্রকে হত্যা। এই ছিল মোটামুটি শিরোনামগুলো আমরা দেখলাম। পুরো ডেইলি সান দেখে আসতে চাই। ডেইলি সান শিরোনাম করেছে, থ্রি মিনিস্টার্স আস্ক টু ডিল উইথ ইউএস স্যাংশনস। ইন্টারনেট এম্পাওয়ারিং রুরাল ইকোনমি। ছিল আমরা শিরোনামগুলো আমরা দেখলাম। আমরা একটু শুরুতে আলোচনা আসতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব অজয় দাশগুপ্ত। আপনার কাছে আসতে চাই শুরুতেই, শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। এই দিনে সকল শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনার কাছে এই বিষয়টি নিয়ে সবার কাছে আমরা একটু পর্যালোচনা নিশ্চয়ই আনতে চাইব। শুরুতে আপনার কাছে আসতে চাই, 1971 সালের এই দিনে আমাদের জাতির যে সূর্য সন্তানরা রয়েছে, তাদেরকে বিজয়ের প্রায় লগ্নেই আসলে পাক হানাদাররা তাদেরকে হত্যা করে এবং জাতিকে একটি মেধাশূন্য করতে চেয়েছিল সুপরিকল্পিতভাবে। ঐতিহাসিক এই দিনটি নিয়ে আপনার পর্যালোচনা জানতে চাই, সংক্ষেপে যদি বলেন জনাব অজয় দাশগুপ্ত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা আত্মদান করেছেন সবার প্রতি আমার শ্রদ্ধা, গভীর সম্মান। আমরা 14 ডিসেম্বর পালন করি, কিন্তু 25শে মার্চ মধ্যরাতে এবং 26শে মার্চ সকালে যদি বলি, ডক্টর জেসি দেব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দার্শনিক, তাকে কিন্তু 26শে মার্চ ভোরে বাসা থেকে ধরে এনে জগন্নাথ হলের মাঠে হত্যা করা হয়েছে। 25শে মার্চ রাতেই কিন্তু জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ছিলেন ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুর, তাকে গুলি করা হয়েছে এবং 3 দিন পরে ঢাকা মেডিকেলে মারা যান। কাজে শুরুটা তখনই, অধ্যাপক মনিরুজ্জামান, তাকে হত্যা করা হয়েছে 25শে মার্চ এবং সারা বছর ধরেই কিন্তু এই 25শে মার্চের পরে এই হত্যাকাণ্ড চলেছে। 14ই ডিসেম্বর যেটা হয়েছে সেটা একেবারে, আমি যদি বলি যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কারা করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বলেন, ভাইস চ্যান্সেলর বলেন, তার দায়িত্ব হচ্ছে ছাত্র, শিক্ষক, কর্মচারী, তাদের সবাইকে নিরাপত্তা দেওয়া, শিক্ষার পরিবেশ বজায় রাখা। আর পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর করেছিল এই অপারেশন সার্চলাইটের মানে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নকারী জল্লাদ টিক্কা খানকে। মানে এই যে দৃষ্টিভঙ্গি, তারই প্রতিফলন কিন্তু রাও ফরমান আলী, তার যে তালিকা, সেই তালিকায় যাদের নাম আছে তাদের অনেককে 14 ডিসেম্বর হত্যা করেছে এবং প্রথম দিকে আর্মি নিজেরা করেছে, পরের দিকে তাদের সঙ্গে যুক্ত হয়েছে রাজাকার, আল বদর, আল শামস, এরা যাদের পেছনে প্রধানত জামাতে ইসলাম তারা ছিল। কাজে এই অপশক্তি এরাই কিন্তু 14 ডিসেম্বর যখন দেখেছে যে মুক্ত হয়ে যাচ্ছে বাংলাদেশ,
হানাদার বাহিনীর আত্মসমর্পণ, চূড়ান্ত পরাজয় আসন্ন, তখনই এই হত্যাকাণ্ড বাকি যাদেরকে মনে করেছে যে এখনো হত্যা শেষ হয়নি 25শে মার্চের পরে, তাদেরকেই হত্যা করেছে এবং আমাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। আমরা নিশ্চয়ই আশা করব স্বাধীনতার 50 বছর পরে জাতির অর্থনীতিতে অগ্রসর হয়েছে। আমাদের এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের চেতনা জগতে পরিবর্তন আনা, বুদ্ধিবৃত্তিক জগতে পরিবর্তন আনা, আমাদের মেধা মনন এগুলোকে আরো সমৃদ্ধ করা, এবং সেই কাজে নিশ্চয়ই এই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, বুদ্ধিজীবী হোক, সাধারণ মানুষ হোক, শ্রমজীবী মানুষ হোক, তারাও এক ধরনের বুদ্ধিজীবী। তারা তাদের চিন্তা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারতো, তাদেরকেও আমরা হারিয়েছি। সবাইকে আজকে এই দিনে আমরা স্মরণ করি। ধন্যবাদ। ডক্টর মোস্তফা সরওয়ার, আপনার কাছে একটু আসতে চাই। আজকে রাষ্ট্রপতি বলেছেন দেশ সুখী সমৃদ্ধ হলে বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সার্থক হবে। বিজয়ের ঠিক আগ মুহূর্তে আসলে বাংলাদেশে ৭১-এর এই দিনে নারকীয় হত্যাযজ্ঞ চলে, দেশের যে সূর্য সন্তান রয়েছে তাদেরকে হত্যা করা হয়। আপনার পর্যালোচনা জানতে চাই, স্যার কি বলবেন? হ্যাঁ, আমি বলবো যে অজয় দাশগুপ্তের সঙ্গে আমি প্রতিধ্বনিত করছি যে আসলে এই যে হত্যাকাণ্ড, বাংলাদেশের সূর্য সন্তানদেরকে হত্যা করা, মেরে ফেলা, এটা কিন্তু 25শে মার্চ থেকে শুরু হয়ে যায়, দিবাগত রাত্রে যেটাকে আমরা বলি 26 মার্চ। এবং এটার আমরা আবার দেখলাম যে একটা লাস্ট যে ফেজটা হলো, সেটাকে আমি অ্যাড করতে চাই খুব গুরুত্বপূর্ণভাবে 10ই ডিসেম্বর দিবাগত রাত, যেটাকে 11ই ডিসেম্বর বলে, যেদিন সিরাজউদ্দিন হোসেনকে তার বাসা থেকে ধরে নিয়ে ঘাতকরা তাকে হত্যা করে, এবং এমন জঘন্যভাবে হত্যা করেছিল, এত নিষ্ঠুর হবে যে ওনার দেহের কোনো কোনো অংশ পাওয়া যায়, মানে বিভিন্ন যে সমস্ত ডাম্পিং গ্রাউন্ড ছিল, হ্যাঁ, যেখানে এই হত্যাকাণ্ডের বিভিন্ন আমাদের শহীদদেরকে ওরা করে ছেড়ে দিয়ে যায়, মানে কবরস্থ করে না, কিন্তু সেখানে শরীরের যে অংশ তাও কিন্তু সিরাজউদ্দিন হোসেনেরটা পাওয়া যায়নি। খুবই দুঃখজনক। কাজে এটার প্রতি আমাদের তো দারুণ মানে এটার কথা চিন্তা করলে কি বলবো, আমি এখন যথেষ্ট আমার বয়স, কিন্তু তবুও আমার রক্তে আমি খেয়াল করতে পারি যে ফসফরাসের কারুকার্য, হ্যাঁ, ইন আদার ওয়ার্ডস আই গেট অ্যাংরি। কিন্তু এখন যেটা ওরা যারা করেছে, খুনিরা, হ্যাঁ, আমরা তো এদেরকে আর ফিরে আনতে পারবো না, হ্যাঁ, কিন্তু আমাদের স্মৃতিতে এরা যাতে চিরঞ্জীব থাকে, সেই জিনিসটাই আমাদের এখন আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে সবচেয়ে বড় আমাদের দায়িত্ব। এটাই আমি মনে করি যে আমাদের যে দুঃখ যেটা হয়েছে, যেটা আমরা ফিল করেছি, এবং স্বাধীনতার যে সূর্য বঙ্গবন্ধু ছিনিয়ে এনেছেন এবং তার সমস্ত যারা তার সঙ্গে ছিলেন তাদেরকে নিয়ে, সেটাকে সত্যিকার ভাবে, যেটাকে আমরা বলি চেতনা, সেই চেতনাকে সত্যিকার প্রতিষ্ঠিত করতে হলে তাহলে এই সমস্ত শহীদ বুদ্ধিজীবী এবং পরবর্তী পর্যায়ে আমি জেল হত্যাকাণ্ডের যারা আমাদের মহানায়ক, যাদেরকে মেরেছে, এদেরকে কিন্তু আমাদের ভীষণভাবে মর্যাদা করা উচিত এবং প্রতিষ্ঠানিক রূপে ভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করা উচিত। এবং এ ব্যাপারে পৃথিবীর বিভিন্ন জায়গায় এক্সাম্পল রয়েছে। আপনি যুক্তরাষ্ট্রে আসেন, একটা উন্নত দেশ, আপনি দেখবেন এখানকার যে কোনো শহরে যাবেন, সেখানে কিন্তু এদের যে ফাউন্ডিং ফাদার্স, নট অনলি ওয়ান, সেভারাল অফ দেম, এদের নামে রাস্তা আছে, ম্যাডিসন, ফ্রাঙ্কলিন, আপনার জেফারসন, তারপরে ওয়াশিংটন, সবার নামে, হ্যাঁ, রাস্তা আছে, তারপরে ভবন আছে, এমনকি জেলার ইকুইভ্যালেন্ট এখানে কাউন্টি, হ্যাঁ, অথবা প্যারিশ। আমি যেখানে আছি এটা ফ্রান্সের আন্ডারে ছিল, কাজে এখানে বলে প্যারিশ, কিন্তু এগুলোর নাম ওনাদের নামে করা হয়েছে। এটা একটা সামান্য দেওয়া, কিন্তু আমি মনে করি যে আজকের এই দিনে আমি করজোরে মিনতি করব আমাদের যারা প্রতিষ্ঠানিক হেড আছেন, তারা যেন এটাকে খুব সিরিয়াসলি কনসিডার করে, হ্যাঁ, যে আমরা দুঃখ করছি, হ্যাঁ, সেখান থেকে আমরা শিক্ষাও পেয়েছি, হ্যাঁ, যে হাউ টু বি কেয়ারফুল ফর দ্য নেক্সট, কিংবা ভবিষ্যতে যদি কোনো কিছু হয়, ইউ নেভার নো, পৃথিবীতে বহুত পরিবর্তন হয়, কিন্তু আমরা আমাদের যাতে এই ধরনের বুদ্ধিজীবী এবং আমাদের সূর্য সন্তানদেরকে কেউ যাতে আঘাত না করতে পারে,
তারও একটা চিন্তাধারা থাকবে, কিন্তু যারা অলরেডি চলে গেছে তাদেরকে আমরা কিভাবে চিরঞ্জীব করে রাখতে পারি, এটা কিন্তু আমাদের একটা বিশাল কর্তব্য। আমি জি 1918 সালে একটা আর্টিকেল লিখেছিলাম, ওইখানে আমি সিরাজউদ্দিন হোসেনকে কম্পেয়ার করেছিলাম মারার সঙ্গে, MARAT, যে নাকি ফ্রান্সের একজন এডিটর ছিলেন, ওনাকে আততায়ী হত্যা করেছে। কিন্তু দেখুন ওনার উপরে ভালো পেন্টিং করেছে জাক দাভিড, এবং তার উপরে আবার সমালোচনা লিখেছে সুন্দর করে বডলেয়ার, এবং তাকে বলেছে যে মারা হলো অ্যাপোলোর সঙ্গে আছে, অ্যাপোলোর সঙ্গে এখন তার একটা সংগ্রাম চলবে স্বর্গে। এরকম যারা তাদেরকে প্রতিষ্ঠিত করেছে, চিরঞ্জীব করেছে, আমাদের দুঃখ, আমাদের তো এরকম লোক, আমাদের মনীষীরা নেই যারা আমাদের এই সমস্ত শহীদ বুদ্ধিজীবীদেরকে চিরঞ্জীব করে রাখবেন। কিন্তু আরো একটা যেটা, যে আমি আবার রিপিট করছি, প্রতিষ্ঠানিক দিক থেকেও আমি যেন দেখছি আমাদের একটা অনীহা, এটা আমাদের আজকে ভঙ্গ করার শপথ নিতে হবে। জি, আসবো স্যার আপনার কাছে। আমরা একটু মেজর অবসরপ্রাপ্ত নাসির আহমদ, আপনার কাছে একটু আসতে চাই যে আসলে স্বাধীনতার 50তম সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করতে যাচ্ছি। এই সময়ে এসে আসলে বাংলাদেশের যে বিষয়টি স্যার বললেন, অধ্যাপক মোস্তফা সরোয়ার, যে আসলে যে শহীদ বুদ্ধিজীবীরা রয়েছে তাদেরকে চিরঞ্জীব করে রাখার একটি বিষয় রয়েছে, আমরা কতটা আসলে রাখতে পারছি। আজকে প্রধানমন্ত্রী যে বিষয়টি বললেন যে 71-এর ঘাতক মানবতা বিরোধী যুদ্ধাপরাধী জামাত মৌলবাদী চক্রের রাষ্ট্র গণতন্ত্র বিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজকে বুদ্ধিজীবী দিবসে এক বাণীতে তিনি এমন আহ্বান জানিয়েছেন। কি বলবেন মেজর অবসরপ্রাপ্ত নাসির উদ্দিন আহমদ? ধন্যবাদ আপনাকে। আমিও সবার সাথে পরম শ্রদ্ধায় স্মরণ করছি 71-এর বীর মুক্তিযোদ্ধাদের, এবং একই সাথে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, সংগ্রাম বিসর্জন দিয়েছেন, তাদের সবাইকে। আজকে দুঃখ ভারাক্রান্ত একটা দিন আমাদের জন্য, দুঃখ ভারাক্রান্ত রাতও বটে, কারণ আমরা আমাদের সূর্য সন্তানদেরকে, বুদ্ধিজীবীদেরকে হারিয়েছি এই দিনে একটু ব্যাপক হারে। আমি প্রথম থেকেই এই আমাদেরকে টার্গেট করে করে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়, এবং পরবর্তীতে এই আমরা দেখতে পেলাম যে একেবারে শেষে যখন তারা বুঝতে পারলো যে না, এই দেশ আর তারা আয়ত্তে রাখতে পারবে না, তারা এই দেশটাকে মেধাশূন্য করার জন্য একেবারে, যাতে এই দেশ আর একেবারে বলাই হয়েছিল যে বিজ্ঞান ছুটি নিয়ে দাঁড়ে দাঁড়ে হাঁটবে, বটমলেস বাস্কেট বলা হয়েছিল। তো এরকম একটা পরিস্থিতি থেকে যাতে আমরা উত্তরণ ঘটাতে না পারি, আমাদের স্বাধীনতাটা যে একটা বিফল হয়ে যায়, সেই প্রচেষ্টাতেই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। কারণ আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, যেহেতু আমি নিরাপত্তা নিয়ে কাজ করি, এটা আমার কাছে বহু অ্যানালাইসিস আছে যে যুদ্ধের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা দেখেছি যুদ্ধে কেবল অস্ত্র বা সামরিক শক্তি দিয়ে হয় না, সেখানে বুদ্ধিবৃত্তির একটা চরম একটা প্রয়োগ আমরা দেখতে পেয়েছি। কারণ হিরোশিমা নাগাসাকিতে একটা সামান্য একটা দুটো বোমাই মানে হাজার হাজার সৈন্যের কাজ করেছে। এত কয়েক লক্ষ সৈন্য মিলে এত মানুষ মারতে পারতো না, একটা বোমা যতটুকু মারতে পেরেছে সেই লিটল বয় এবং প্যাটম্যানের কাহিনী আমরা জানি। একই সাথে আপনি যদি মনে করেন যে ইদানিং কালে যেটা হয়েছে যে আপনার করোনা ভাইরাস, একটা ভাইরাসই কিন্তু যথেষ্ট। সুতরাং বুদ্ধিদীপ্ত, এবং সেটার সাথে আপনি আরো যেটা যোগ হয়েছে এখানে আধুনিক কালের, যেটা আমরা NBC বলি, নিউক্লিয়ার এবং বায়োলজিক্যাল কেমিক্যাল ওয়েপন, যেগুলো দিয়ে সম্পূর্ণভাবে বুদ্ধিভিত্তিক চর্চার উপরেই কিন্তু এই সমস্ত ডেভেলপমেন্ট গুলো হচ্ছে। সুতরাং পাকিস্তানিরা তারা ঠিকই ভেবেছিল যে এই দেশটাকে যদি বুদ্ধিজীবী থেকে যায়, তাহলে এই দেশের স্বাধীনতা নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না, স্বাধীনতা অবশ্যই সুবর্ণ একটা ফসল আমরা আমাদের ঘরে তুলতে পারবো। আর সেটাকে বাধা দেওয়ার জন্যই এই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। যে কথাটা আপনি বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সঠিকই বলেছেন, আমার খুব কষ্ট লাগে যখন দেখি যে স্বাধীনতার পরেও আমরা কাদেরকে হারিয়েছি। দেখেন, আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের হুমায়ুন আজাদ স্যারের কথা, এবং এরকম আরো অনেক বুদ্ধিজীবীকে কিন্তু হত্যা করা হয়েছে, অনেক সাংবাদিকদের হত্যা করা হয়েছে, অনেক লেখক, অনেক ক্রীড়া সাংবাদিক, অনেক, আমি কয়েকজনের নাম বলে শেষ করতে পারবো না। কিন্তু এটা কেন হচ্ছে? হচ্ছে ওই একটি কারণে, আমাদের সূর্য সন্তান যারা, আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা, তারা দিয়ে গেছেন। আমি যেহেতু সেনাবাহিনীতে আমার কমিশনই হয়েছে একটা ইউনিটে, যেটা প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যারা
মুক্তিযুদ্ধের সময় সক্রিয়ভাবে সম্পূর্ণ 9 মাসই তারা যুদ্ধ করেছে। আমি যখন তরুণ লেফটেন্যান্ট হিসেবে যাই তখন আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে একই ব্যারাকে থেকেছি। আমি তাদের সাথে চিটং হিল ট্রেক্সের ক্যাম্পে থেকেছি, তাদের সাথে হেঁটেছি, তাদের সাথে খেয়েছি, তাদের সাথে খেলেছি, তাদের কাছ থেকে শুনেছি কোনো কিছু পাওয়ার আশায় তারা মুক্তিযুদ্ধ পারেনি, তারা দিয়ে গেছে সবকিছু। আর আজকে আমরা যখন দেখতে পাই যে আমরা শুধু নিতে ব্যস্ত, কে কতটুকু নিতে পারলাম, কে কতটুকু বাড়ি বানাতে পারলাম, কে কতটুকু বিদেশে পাচার করতে পারলাম, কে আমাদের ছেলে মেয়েদের জন্য কি রেখে যেতে পারলাম, আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের বুদ্ধিজীবীরা তারা কি রেখে গেছে বলেন? যারা আজকে শহীদ হয়ে গেছেন তাদের কয়জনের পরিবার আজকে কতটুকু স্বাচ্ছন্দ্যে তারা বসবাস করছে? আমি মাঝে মাঝে আমি দেখি আমাকে ফটো অ্যাটাস্টেড করতে নিয়ে আসতো আমার কাছে শহীদ বুদ্ধিজীবী পরিবারের ছেলে মেয়েরা আসতো তাদের ভর্তির জন্য, তাদের ইভেন তাদের রেশনের জন্য তাদেরকে যে বেগ পেতে হয়েছে। আমি যেটা আমি বলেছি আমি 85 সালে সেনাবাহিনীতে জয়েন করেছি, সেই মানে দুর্বিষহ একটা জীবন তারা কাটিয়েছে। তারা এসবের কোনো কিছু লোভ করেনি, বুদ্ধিজীবীরা এসবের লোভ করেনি, তারা জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য কিছু করার জন্য চেষ্টা করে গেছে। তো আজকে আপনি দেখেন মেধাশূন্য আবার কি আমরা হতে যাচ্ছি? আজকে যখন শুনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয় না, গবেষণাপত্র প্রকাশ হচ্ছে না, বা গবেষণা হলেও সেটা মান উত্তীর্ণ হচ্ছে না, একটা বিভিন্ন ধরনের শিক্ষক দলাদলি হচ্ছে, শিক্ষকরা ছাত্রদেরকে দলের মধ্যে নিয়ে আসছে, এই বুদ্ধিজীবীদের কি আমরা চেয়েছিলাম? যে বুদ্ধিজীবীরা জীবন দিয়েছিলেন তারা কি এই ধরনের শিক্ষক দেখার জন্য জীবন দিয়েছিলেন? আজকে এইসব দেখলে আসলে দুঃখ হয়। সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রীর ধ্বনিকে প্রতিধ্বনিত করে বলবো, আসলে ঠিকই বলেছেন, আমাদের অনেক কিছু করার আছে। এখন শুধুমাত্র বুদ্ধিজীবীদের জন্য শোক আর শ্রদ্ধা কথা মুখে বললে হবে না, অন্তর থেকে উপলব্ধি করতে হবে, এবং শুধু একটি রাতে বা একটি দিনে তাদেরকে স্মরণ করতে হবে না। তাদের আদর্শের কথা যেটা স্যারও বলেছেন যে তাদেরকে পাঠ্যপুস্তকে আনতে হবে, তাদের নামে তাদের আজকের প্রজন্ম যাতে জানতে পারে যে এই বুদ্ধিজীবীরা কারা ছিলেন এবং তারা কিভাবে দেশের জন্য কি করে গেছেন। আসবো আপনার কাছে, তাদের প্রতি শ্রদ্ধা হবে। আমরা একটু অধ্যাপক ডক্টর আবুল হাসনাত মিল্টন, আপনি যদি কিছু যুক্ত করতে চান সংক্ষেপে। জনাব আবুল হাসনাত মিল্টন, আপনি শুনতে পাচ্ছেন? আমার ধন্যবাদ। আপনি প্রথমে শ্রদ্ধা, আমার ইন্টারনেটটা খুব ডিস্টার্ব করছে, মনে হয় যে অন্যরা বলুক, আমার এখান থেকে কথা জি এখন শুনছি। আপনি যদি কিছু বলতে চান, 2 লাইন যুক্ত করতে চান, আপনি শুনছি আপনাকে। না, আমি আমার পূর্ববর্তী বক্তারা সব বলেছেন, আমি শুধু আমাদের বুদ্ধিজীবীদের আমি আরেকটু যোগ করি যে তালিকাটির বুদ্ধিজীবী যাদের হত্যা করা হয়েছিল সেই তালিকায় আমাদের বাংলাদেশের চিকিৎসকদের আমি একটু শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আমাদের ডাক্তার অধ্যাপক আলিম চৌধুরী স্যার, ডক্টর ফজলে রাব্বি স্যার সহ আমাদের 80 জনের বেশি চিকিৎসককে হত্যা করা হয়েছিল। আমি তাদের সম্মান করতে চাই, এবং এটা খুব স্বাভাবিক যে আমাদের অর্জিত স্বাধীনতা যেন ব্যর্থ হয়ে যায়, এরকম একটা অবস্থান থেকে কিন্তু তারা ডেসপারেট হয়ে 14 ডিসেম্বরে তালিকা ধরে ধরে একদম হত্যা করেছিল। এর আগে সারা 9 মাসে অনেক বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল, কিন্তু এই 14 ডিসেম্বরের হত্যাটা ছিল খুব স্পেসিফিক, কিন্তু এবং তার জন্য আমরা কিন্তু অনেক কষ্ট ভোগ করেছি। আমাদের এই সব বুদ্ধিজীবীদের হারানোর ফলে আমাদের একটি শূন্যতা তৈরি হয়েছিল। পরবর্তীতে সামরিক শাসন এসে আরো বেশি ক্ষতি করেছে। তো বুদ্ধিজীবী হত্যা এবং সামরিক শাসন, পরপর দুটো সামরিক শাসনের যে 75 থেকে 91 90 সাল পর্যন্ত এইগুলো মিলিয়ে আমরা কিন্তু আজকে মাসুল দিচ্ছি। যেটি বললেন যে আজকে আমাদের গবেষণা হয় না, আমাদের বুদ্ধিভিত্তিক চর্চা কমে গেছে, এগুলো কিন্তু সেই বুদ্ধিজীবী হত্যা এবং পরবর্তীতে সামরিক শাসন এরই পরিণতি আমরা ভোগ করছি। এবং আজকের বুদ্ধিজীবী দিবসে আমাদের এটি ভাবনা চিন্তা হওয়া উচিত, এটি শপথ হওয়া উচিত যে আমরা আমাদের অবকাঠামোগত উন্নয়ন, আমাদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমরা কি করে বুদ্ধিভিত্তিক উন্নয়ন ঘটাতে পারি। এই বুদ্ধিভিত্তিক উন্নয়নের মধ্য দিয়েই আমরা আসলে আমাদের মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবী এবং যে 30 লক্ষ শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা
শ্রদ্ধা অর্পণ করতে পারে। এবং এটি মনে হয় যে এই বুদ্ধিভিত্তিক উন্নয়ন না ঘটলে আমাদের অন্যান্য উন্নয়নগুলো একটা পর্যায়ে গিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে বাধ্য। সুতরাং আজকের এই বুদ্ধিজীবী দিবসে আমাদের এটি প্রত্যাশা যে আমরা এই বুদ্ধিভিত্তিক যে একটি শূন্যতার মধ্য দিয়ে যাচ্ছি এবং যেটি উন্নতি হওয়ার পরিবর্তে অনেকখানি অবনতি হচ্ছে অনেক ক্ষেত্রে বলা যায়, সেই শূন্যতা আমরা কাটিয়ে উঠতে চাই এবং সেটি হোক আজকে আমাদের অসংখ্য ধন্যবাদ। জি, আমরা একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। জনাব অজয় দাশগুপ্ত, আপনার কাছে আসতে চাই শুরুতে বাংলাদেশ প্রতিদিনের যে শিরোনাম সেটি নিয়ে আলোচনা করতে চাই। কারা আসছেন নতুন ইসিতে? তালিকায় সাবেক আমলা, বিচারপতি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। জানুয়ারিতে হবে সার্চ কমিটি। আগামী ভোটকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে সবাই, বিশেষজ্ঞরা চান নিরপেক্ষ কমিশন। আগামী 15 ফেব্রুয়ারি আসলে বিদায় নেবে এই পুরনো যে নির্বাচন কমিশন, সেটি আসলে যেটি রয়েছে সেটি। জনাব অজয় দাশগুপ্ত, আপনার কাছে আসতে চাই। আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় আমরা দেখলাম যে নির্বাচন কেন্দ্রিক যে সহিংসতাগুলো হচ্ছিল আসলে ইউপি নির্বাচন এবং পৌরসভা নির্বাচন, সেখানে আরও একটি হত্যাকাণ্ড আমরা দেখলাম আসলে নির্বাচন কেন্দ্রিক। নতুন ইলেকশন কমিশন গঠিত হতে যাচ্ছে, সেটি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই জনাব অজয় দাশগুপ্ত। নতুন নির্বাচন কমিশন বাংলাদেশের অনেক প্রত্যাশা রয়েছে, অনেকেরই প্রত্যাশা রয়েছে। জি, বাংলাদেশের নির্বাচন কমিশন গুলো কিন্তু বলবো যে সবসময় খুব দুই একটি বাদে, ধরেন এই যে আবু হেনা সচিব ছিলেন, ওনার নির্বাচন কমিশন কিংবা দু একজন বাদে কিন্তু বেশিরভাগই প্রশ্নবিদ্ধ। 70 সালের নির্বাচনে প্রধান কমিশনার ছিলেন পাকিস্তানে বিচারপতি সাত্তার সাহেব। পরে তিনি সামরিক শাসকদের সঙ্গে যোগ দেন এবং এমনকি বাংলাদেশের রাষ্ট্রপতিও হয়েছিলেন। বরাবরই কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং পক্ষ বিপক্ষ হয়ে আছে। 91 সালে নির্বাচন পরিচালনা করেছিলেন বিচারপতিরও, তাকে ওই সময় অনেকে প্রশংসা করেছিলেন, কিন্তু পরে দেখা গেল উনি বিএনপি জামাতের জোটের সঙ্গে একেবারে একাত্ম হয়ে গেলেন এবং বিভিন্ন সভা সমাবেশে মাগুরার নির্বাচন তার সময় হয়েছিল। এবং গত ধরেন 2014 বা 18 নির্বাচনে দুটা পৃথক কমিশন ছিল, কিন্তু প্রশ্ন উঠছে এখনো সহিংসতা এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেটা দেখছি সেটা আগেও হয়েছে। আমরা আশা করব এই ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে কিন্তু রাজনৈতিক বা সুশাসন এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, নইলে অর্থনৈতিক উন্নয়নটা টেকসই হয় না। আর এই স্থানীয় জনপ্রতিনিধি হোক আর জাতীয় পর্যায়ে সংসদ সদস্য হোক, সব জায়গায় কিন্তু এই নির্বাচনটাকে একটা আদর্শ নির্বাচনের পরিচালনা করা, সেই প্রত্যাশাটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং গত কিছুদিন ধরে যে ধরনের নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন যদি দৃঢ় হতো তাহলে হয়তো পরিস্থিতিটা আরেকটু ভালো হতে পারতো। তারা হাল ছেড়ে দিয়েছে। আবার এই 5 বছর ধরে কিন্তু আমরা দেখছি নির্বাচন কমিশনের ভেতরেও একদম আপনি যদি শেষ মন্তব্য করেন, আমাদের সময় খুবই কম, সেটা যেন এই নতুন নির্বাচন কমিশনে না হয়, যে প্রকাশ্যে নির্বাচন কমিশন যেন নিজেদের মধ্যে বিতর্কগুলো জনসমক্ষে এনে মানুষকে হতাশ না করে, সেটার অনুরোধ থাকবে যাদেরকে এই দায়িত্ব দেওয়া হোক। ডক্টর মুস্তাফা সরোয়ার, আপনার কাছে আসতে চাই। আসলে নির্বাচন কমিশন নিয়ে অনেক আলোচনা হয়, সমালোচনাও আমরা অনেক দেখি। আসলে আপনার প্রত্যাশার কথাগুলো একটু জানতে চাই সামনের দিনগুলোতে, যে আগামী 15 ফেব্রুয়ারির পরে যে নতুন নির্বাচন কমিশন গঠিত হবে সেটি নিয়ে 2 মিনিটে যদি বলেন। হ্যাঁ, নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, একটা গণতন্ত্রের রক্ষা কবচ, একটা গণতন্ত্রের যে ডেভেলপমেন্ট, গণতন্ত্রের যে বিকাশ, তার সঙ্গে কিন্তু দারুণ ওতপ্রোতভাবে যোগ দেওয়া আছে, জড়িয়ে আছে নির্বাচন। নির্বাচনের নিরপেক্ষতা, নির্বাচনটা ফেয়ার হওয়া, নির্বাচনে সবাইকে নিরাপত্তার গ্যারান্টি দেওয়া, এগুলো কিন্তু একটা দারুণ গুরুত্বপূর্ণ একটা, দিস ইজ দ্য ফিডার অফ এ ডেমোক্রেসি। এটা যদি না থাকে তাহলে কিন্তু ডেমোক্রেসি অর্থহীন হয়ে যায়। এই ধরনের একটা ইনস্টিটিউশন গড়ে তোলা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। আমি জানি না যে আগামীতে কি ধরনের নির্বাচন কমিশন হবে, কিন্তু আমি অনুরোধ করব যে ধরুন আমাদের এই কথা হয়তো কোনো মূল্য থাকবে না, তবু আমি বলবো যে নির্বাচনটাকে খুব সিরিয়াসলি নেওয়া। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিই, আমি যদি এখন নির্বাচন করতে
আমি ধরেন আমার জন্মস্থান পটুয়াখালীতে যাই, পটুয়াখালীতে গিয়ে আমি যদি নির্বাচনে দাঁড়াতে চাই, একটা নিরপেক্ষ বিরোধী দল, হ্যাঁ, আমি সরকারের সঙ্গে জড়িত না, আমার তো মনে হয় আমি লঞ্চ থেকে উপরে উঠতে পারবো কিনা আমার সন্দেহ আছে। হয়তো পরদিন দেখা যাবে আমি হসপিটালে, আমার হাত পা ভাঙা হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু একটা সত্য। মানে আপনারা চিন্তা করে দেখেন যে আজকে আমি যদি নির্বাচনে দাঁড়াতে চাই, পটুয়াখালী আমার জন্মভূমি, যেখান থেকে আমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলাম, সবাই আমাকে এই সংস্কৃতি থেকে আসলে উত্তরণের উপায় কি, এটা নিয়ে সবাই বলছেন আসলে। হ্যাঁ, এটার জন্য আমার যেন মনে হয় যে যারা মানে এদেশের জন্য, আমি বিশেষ করে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, হ্যাঁ, হাজার বছরের সবচেয়ে কি বলবো যে মানে আমি আমি মানে তুলনার ওয়ার্ড আমার জানা নেই, যে উনি এত এত মহান, ওনার জন্য আমরা আজকে গর্বিত, এবং আমরা যে আজকে উন্নতি হচ্ছে, ভালো হচ্ছে, গরিব দারিদ্র কমে গেছে, এটা বঙ্গবন্ধুর জন্য। কাজে তার প্রতি শ্রদ্ধা অন্যরকম। হ্যাঁ, আমি মনে করি যে ওনার যেটা উনি ফাদার অফ দি নেশন, ফাউন্ডার অফ দিস কান্ট্রি, যে দেশটা উনি করলেন, এবং গণতন্ত্র ছিল তার স্বপ্ন। হ্যাঁ, জি, এক কথা যদি মন্তব্য করেন, আমার হাতে সময় খুবই কম। জি, হ্যাঁ, কাজে আমি মনে করি যে এই গণতন্ত্রের গ্যারান্টির জন্য নির্বাচন কমিশনকে এমন ভাবে করা হোক যাতে নির্বাচনটা হবে নিরপেক্ষ, যাতে মুস্তাফা সারোয়ার যদি চায় পটুয়াখালীতে এসে সে সরকারের বিরুদ্ধে কথা বললেও তার হাত পা ভাঙা হবে না, এটাই আমি চাই। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু মেজর অবসরপ্রাপ্ত নাসিরউদ্দিন আহমদ আপনার কাছে আসতে চাই। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন তারা বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশ বিরোধী একটি চক্র, তারাই আসলে এই প্রভাবিত করেছে যুক্তরাষ্ট্রকে এমন সিদ্ধান্ত নিতে, এবং এটি যুক্তরাষ্ট্রের মনোভাবে ভূ রাজনীতি ও তৃতীয় শক্তির হাত দেখছে 14 দলের একটি মন্তব্য কিন্তু রয়েছে। এক্ষেত্রে আপনার মন্তব্য জানতে চাই, কি বলবেন 1.5 মিনিটে যদি শেষ করেন। সংক্ষেপে বলতে গেলে আসলে যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যে তার নিজস্ব কিছু এজেন্ডা থাকে। সে কোনো সময় শ্রদ্ধেয় স্যার এখানে আছেন, উনি যুক্তরাজ্যে যদিও থাকেন, কিন্তু ভালো করে আরো বিশ্লেষণ করতে পারবেন, নিজস্ব এজেন্ডা ছাড়া কোনো কাজ করে না। বাংলাদেশের তুলনায় যদি বলেন যে বাংলাদেশের র্যাবের অবশ্যই অনেক ভালো ভালো কাজ আছে, আবার তাদের বিতর্কিত কিছু কিছু কাজ হয়েছে, এবং আজকে যেটা র্যাবের গণমাধ্যম উইং থেকে বলা হয়েছে এটাও সত্যি কথা। র্যাবের নাম ভাঙিয়েও অনেকে অনেক কিছু করছে। সবকিছু মিলিয়ে আসলে র্যাবের ইমেজটা বিভিন্ন কারণে বিতর্কিত হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র যেই এতদিন পরে, আমি বিশেষ করে যে সামরিক কর্মকর্তারা র্যাবের ডেপুটেশনে ছিলেন এবং আজকে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন, তারা অনেক আগে র্যাব ছেড়ে চলে আসছেন, অলরেডি সেনাবাহিনীতে তারা ব্যাক করেছে। এই মুহূর্তে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা, তারা দেয়ার নো মোর উইথ র্যাব, তারা র্যাবের ইউনিফর্ম এখন আর নাই, দেয়ার পুটিং অন কমব্যাট। এখন তাদেরকে এরকম নিষেধাজ্ঞা করে দেওয়া, তাদের নাম প্রকাশ করা, এটা নিঃসন্দেহে একটা পরিকল্পনারই একটা অংশ। এবং কোন সময়, যখন আমরা স্বাধীনতার 50 বছর একটা সুবর্ণ জয়ন্তী করছি, যখন ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে আসছেন, যখন চীনের সাথে আমাদের সম্পর্কটা অনেকখানি শেষ মন্তব্য সম্পর্কের মধ্যে চলে গেছে, শেষ মন্তব্য করব যে বাংলাদেশকে অবশ্যই যত্নবান হতে হবে আইন শৃঙ্খলা বাহিনী যাতে বিচার বহির্ভূত এই সমস্ত কর্মকাণ্ডগুলো বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে একটা স্পষ্ট একটা ছবি আমাদের সামনে দেয়, বহির্বিশ্বে দেয়, যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেটা যেন একটা নিরপেক্ষ একটা অসংখ্য ধন্যবাদ। চিত্র আমরা পাই। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা একদম শেষ মন্তব্য জানতে চাই অধ্যাপক ডক্টর আবুল হাসনাত মিল্টন। এই মাস থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে এমনটা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। অগ্রাধিকার সেখানে দেওয়া হবে বৃদ্ধ এবং করোনা যারা ফ্রন্টলাইনার রয়েছেন তাদেরকে। কিন্তু অমিক্রনের ঝুঁকিও রয়েছে। কিন্তু এই অমিক্রন বিষয় আসলে একটা যে বিষয়টি বলা হচ্ছে যে ভ্যাকসিন, করোনার ভ্যাকসিন এখন চালু আছে সেটি হয়তো সেভাবে কাজ করবে না, এমন একটি সন্দেহ কিন্তু রয়েছে। আপনার পরামর্শ এবং সতর্কবার্তা জানতে চাই 1 মিনিটে যদি শেষ করেন। আমরা জনাব আবুল হাসনাত মিল্টনকে শুনতে পাচ্ছি না। আমরা একটু ডক্টর মুস্তফা সরওয়ার আপনার কাছে আসতে চাই, 1 মিনিট আপনার কাছ থেকে মন্তব্য জানতে চাই। আসলে যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আপনি যদি কিছু যুক্ত করতে চান মেজর অবসরপ্রাপ্ত নাসিরউদ্দিন আহমদের সঙ্গে। হ্যাঁ, আমি এখানে কিন্তু যুক্তরাষ্ট্রে যে সিদ্ধান্তগুলো নেয়
সেগুলো কিন্তু ভেরি কোঅর্ডিনেট। এখানে কিন্তু ইনস্টিটিউশন ইজ ভেরি স্ট্রং। হ্যাঁ, কোনো পলিটিক্যালি কেউ এখানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করলে সেটা কিন্তু কাজে লাগে না। এখানে ইনস্টিটিউশন, কিন্তু আমি এও বলবো যেখানে লবিং হচ্ছে, হ্যাঁ, লবি করেও কিন্তু অনেকটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হয়, কিন্তু তবুও সবার উপরে পড়ে আছে যেটা আছে ডমিনিয়ারি, সেটা হলো এখানে ইনস্টিটিউশনালিজম। এবং যে জন্য হয়তো ওরা দেখেছে আমাদেরকে যুক্তরাষ্ট্রকে সমালোচনা না করে, আমার উপদেশ হলো যে আত্মসমালোচনা করা। স্যার অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ যে স্যার। আমরা স্যার আমরা আমাদের কোনো সময় কিছু- একেবারেই নেই স্যার। মেজর অবসরপ্রাপ্ত নাসিরুদ্দিন আহমেদ, অধ্যাপক ডক্টর আবুল হাসনাত মিল্টন, ডক্টর মোস্তফা সরোয়ার এবং অজয় দাশগুপ্ত, চারজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংবাদ এখানে শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।